ঢাকা শহরের ঢাকার উত্তরা সেখানে এক বিশাল বিমান দুর্ঘটনা ঘটল। বাংলাদেশের এই ঘটনা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্য থেকে একটা অন্যতম হৃদয় বিদারক ঘটনা বলা যায়। সেখানে সামরিক বিমান প্রশিক্ষণ হচ্ছিল। সে অনুযায়ী একজন পাইলট তিনি বাংলাদেশের একটি সামরিক বিমান, এই বিমান নিয়ে তিনি উড্ডয়ন করেছেন এবং সেখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন বিমানের। এই বিমানে যখন তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে এই বিমানের মধ্যে কিছুটা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট সেটা বুঝতে পারে এবং সাথে সাথে তিনি যখন তার সেই ইয়ারে যারা কানেক্টেড ছিল সেইখানে যখন তিনি অন্য সামরিক কর্মকর্তাদের সাথে, বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে যখন তিনি যোগাযোগ করেন তখন আর আসলে কিছু করার ছিল না। এমন একটা অবস্থা হয়, মানুষ যখন উপরে উঠে যায়, যখন কোনো প্লেনে হেলিকপ্টারে যখন চড়ে সেখানে তাকে বাঁচানোর মতো কি আর কেউ থাকে না। কত হাজার ফিট উপরে সেখানে যারা এয়ার হোস্টেস থাকে তারা তখন যত বড় বড় বিমানগুলো এই মনে করেন এক দেশ থেকে আরেক দেশে উড়ে চলে যায়, সেখানে এয়ার হোস্টেসরা পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা বলে দেয় যে আল্লাহই সব ক্ষমতার মালিক। এই যে হাজার ফিট উপরে আপনারা রয়েছেন, আপনারা এই বাংলাদেশ থেকে উড়ে চলে যাবেন তুরস্কের ইউরোপিয়ান দেশগুলোতে, সেখানে আপনারা চলে যাবেন। সেখান থেকে পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আপনারা চলে যাবেন আমেরিকাতে, সেখান থেকে প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে আপনারা চলে যাবেন অস্ট্রেলিয়াতে। এই যে বিশাল সমুদ্রের জলরাশিগুলো আমরা যখন বিমানে করে যখন চড়তে থাকি, এই বিশাল সমুদ্রের মাঝখানে নিচে বিশাল সমুদ্র, পানি আর পানি, আর উপরে হাজার মাইল দূরে শুধুমাত্র বিমানের আমরা কিছু যাত্রী রয়েছি। বলেন তো এই যখন অবস্থা হয় সেখানে আল্লাহ ছাড়া কেউ কি বাঁচানোর থাকে না। এজন্য সব জায়গায় আল্লাহর প্রশংসা। তো সেখানে আমাদের এই যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের কতগুলো শিশুর প্রাণ ঝরে গেল। নিষ্পাপ শিশুরা তারা একটা রুমের মধ্যে বসে ক্লাস করছিল। তারা এই ঘটনা ঘটার 10 মিনিট আগেও কিন্তু জানতো না। মাত্র 10 মিনিট পরে ঘটনা ঘটার মাত্র 10 মিনিটের মধ্যে তাদের স্কুল ছুটি হয়ে যেত, তারা সেখান থেকে চলে যেতে পারত। এবং পাইলটের প্রশংসা করতে হয়, সে চাইলে এই বিমান যখন দেখতেছিল যে বিমানকে সে কন্ট্রোল করতে পারতেছে না, ওভার কন্ট্রোল হয়ে গেছে, তখন পাইলট তখন চাইলে সিট রিজেকশন করতে পারত। সেখানে সিট থেকে সে বের হয়ে যেতে পারত, বের হয়ে সে তখন প্যারাশুট জাম্পিংয়ের মধ্য দিয়ে নিচে নেমে আসতে পারত। কিন্তু পাইলট দেখলো নিচে বিশাল স্কুল, সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, ছোট ছোট ছেলেমেয়ে, তাদের জীবন বাঁচানোর জন্য পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যে আর সেটা হয়নি, সেটা পারা যায়নি। আমার কথা হলো এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি এই বিমানগুলো, আমাদের যেটা করণীয় আছে, যদি এই বিমানগুলো এরকম ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় প্রশিক্ষণ না দিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় সেখানে যেয়ে যদি প্রশিক্ষণ দেওয়া যেত, তাহলে কিন্তু অনেকগুলো প্রাণ এখান থেকে বেঁচে যেত। এরকম ঘটনা কিন্তু ঘটতো না, পাইলট বের হয়ে যেতে পারত। দেখলাম কালকেও আমেরিকাতে এরকমই একই একটা সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটা ফাঁকা জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছে, একটা ফাঁকা জায়গায়, এবং পাইলট সময় মতো সেখান থেকে সিট রিজেক্ট করে বিমান থেকে বের হয়ে এসেছে। পাইলটও বেঁচে গিয়েছে, শুধুমাত্র বিমানটা বিধ্বস্ত হয়েছে, পাইলটও বেঁচে গিয়েছে। জনবহুল এলাকা যেহেতু ছিল না, সেখানে কোনো প্রাণহানি হয়নি, কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু আমার কথা হলো আমাদের বাংলাদেশের সব কিছু সামরিক জায়গা থেকে শুরু করে রাষ্ট্রীয় সব কিছু জায়গা থেকে শুরু করে সব জায়গাটার জন্য আমাদের এরকম নড়বড়ে অবস্থা। এটা থাকার কারণে আজকে দেখেন কতগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, কতগুলো শিশু সেখানে এই সমাজ থেকে, এই সুন্দর দেশ থেকে তারা যখন কিছুই বোঝে না সেখান থেকে তাদেরকে বিদায় নিতে হলো। তো আমাদের কথা হলো আমাদের সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এই বিমানের প্রশিক্ষণগুলো সব কিছু সামরিক বাহিনীর যারা আছে, দেখলাম যে বিমান বাহিনীর যিনি প্রধান উনি বলতেছে যে পাইলট তার কিছু করার ছিল না, তারপরে আমাদেরও কিছু করার ছিল না, এই কথা উনি বলেছে। কথা হলো আপনার তো অবশ্যই কিছু করার আছে। যদি এই সব প্রশিক্ষণগুলো দূরে কোথাও দিতেন, ফাঁকা জায়গায় দিতেন, তাহলে আমেরিকার মতো হয়তো বিমানটা বিধ্বস্ত হতো, কিন্তু পাইলট এবং সব ছেলেমেয়েরা বেঁচে যেত। আসলে আমাদের সচেতনতার জায়গাটা অনেক বেশি শক্ত করতে হবে। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, পড়ালেখা থেকে শুরু করে সব কিছুতে।
এই সব কিছু যদি সুন্দর হয়, যদি আমাদের মেধার জায়গাগুলো সুন্দর হয়ে যায়, আমাদের সব কিছুতে প্রশিক্ষণের জায়গা থেকে শুরু করে সকল ধরনের সেক্টরগুলো যদি সুন্দর হয়, তাহলে একদিন এই বাংলাদেশ ও সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কি না? এটা করতে হবে আমাদের, এ দায়িত্ব আমাদের নিতে হবে।